আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা প্রথম পত্রের মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার উপরে আমাদের প্রথম সিকিউ সাজেশন ক্লাসটা নিব। এবং এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের একটু দুর্বলতা এই কারণে আছে যে এখানে সবগুলোই থিওরিটিক্যাল প্রবলেম এবং এখান থেকে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে না। তো আমাদের প্রথম পত্রের গুণগত এবং রাসায়নিক পরিবর্তন এই দুটো চ্যাপ্টার থেকে অনেকে ম্যাথমেটিক্যাল প্রশ্ন পাওয়া এখানে সম্পূর্ণ আনসারটা করেন। এবং এই চ্যাপ্টারটা থেকে সবাই বেশিরভাগই স্কিপ করার চেষ্টা করে, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কিন্তু 3টা প্রশ্ন আসে। তাই স্কিপ করাটা খুবই 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 বোকামির কাজ হবে। এবং এখানে যে খুব কঠিন প্রশ্ন আসে তা না, খুব ইজি ইজি প্রশ্ন আসে। শুধু হালকা একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই প্রশ্নগুলো আনসার করা সম্ভব। তো আমরা আজকে চেষ্টা করব যতখানি সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করেই প্রশ্ন সলভিং এ যাওয়া। তো আমরা আজকের প্রথম টপিকটা নিয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহের 4টা ব্লক। এখানে একটা ছোট এমসিকিউ প্রশ্ন আছে, সেটা আমরা দেখে নিই। এস ব্লক মৌল সংখ্যা কয়টা? 14টা। আমাদের পি ব্লক মৌল সংখ্যা কয়টা? এস ব্লক মৌল 14টা, পি ব্লক মৌল 36টা। ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? আমাদের 41টা। এবং এফ ব্লক মৌলের সংখ্যা কয়টা? আমাদের 27টা। তাহলে এই প্রশ্নটা আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, যদিও আমরা সিকিউ সাজেশন ক্লাস নিচ্ছি, কিন্তু এই টপিকটার সাথে আমাদের যেহেতু এই টপিকটা হালকা একটু সম্পর্ক আছে, তাই আমরা একবার ঝালিয়ে নিলাম এমসিকিউতে, তোমাদের একবার রিভাইজ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই টপিকটার আন্ডারে যেই সিকিউ প্রশ্নটা আসতে পারে সেটা সম্পর্কে একটু জেনে নিই। পর্যায় নির্ণয়। আচ্ছা, মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে তো আমরা জানি এর সর্বোচ্চ যেই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই মৌলের পর্যায়। কিভাবে বের করা যায় দেখো, ধরি আমি সোডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, এই যে দেখো 3s1, তাহলে ওর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত আসছে? 3। তাহলে এটা আমাদের গেল সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে। আচ্ছা, এরকম প্রতিটা পরমাণুর ক্ষেত্রেই যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা তুমি পাবে ইলেকট্রন বিন্যাসে সেটা হবে ওই মৌলের পর্যায়। আচ্ছা, এবার আমরা গ্রুপ নির্ণয়ে আসি। তো গ্রুপের ক্ষেত্রে আমরা এই যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক এই 4 ভাগে ভাগ করে এখন আমরা গ্রুপ নির্ণয়টা কিভাবে করব সেটা দেখি। তো প্রথমত এস ব্লক মৌলের ক্ষেত্রে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব। এস ব্লক মৌলের ক্ষেত্রে এস উপশক্তি স্তরে যেই কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। যেমন NS1 NS2 শুধু সাধারণত গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলগুলোই হচ্ছে আমাদের এস ব্লক মৌল। আর তার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামটা কোথায় থাকে? নোবেল গ্যাসের ঠিক উপরে থাকে, অর্থাৎ 18 নাম্বার গ্রুপে। ওইটা ব্যতিক্রম, আমরা আগে এটা দেখি। তো এস ব্লক মৌলের ক্ষেত্রে এসে থাকা ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপকে নির্দেশ করে। তাহলে এসে থাকা ইলেকট্রন সংখ্যার ভিত্তিতে সোডিয়াম কি 3s1, তাহলে 1 নম্বর গ্রুপ। যদি ম্যাগনেসিয়াম আসি তাহলে 3s2, তাহলে 2 নম্বর গ্রুপ। হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, তাহলে 1 নম্বর গ্রুপ। ক্লিয়ার। পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এর সর্ববহিস্থ শক্তি স্তরের এস উপশক্তি স্তর আর পি উপশক্তি স্তরে সর্বোচ্চ যে মানে সর্বমোট যে ইলেকট্রনটা থাকবে, অর্থাৎ এস এর মোট ইলেকট্রন প্লাস পি এর মোট ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথের, তার সাথে 10 যোগ করলে আমরা গ্রুপটা পাবো। এই যে এটা NS2 NP 1 থেকে 6, তার সাথে 10। আচ্ছা, ডি ব্লকের ক্ষেত্রে আমাদের যেটা, সেটা হলো সর্ববহিস্থ কক্ষপথের এস অরবিটাল থাকবে, সেটা সে এস যে উপশক্তি স্তর থাকবে সেই উপশক্তি স্তরের ইলেকট্রন, তার সাথে তার আগের কক্ষপথের ডি অরবিটালের ডি উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার মোট সমষ্টি যেটা, সেটা হবে হচ্ছে ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ। আচ্ছা, আর এফ ব্লক মৌলের ক্ষেত্রে সব এফ ব্লক মৌলই গ্রুপ 3 তে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয় কিভাবে করতে হবে আমরা জানলাম, পর্যায় নির্ণয় কিভাবে করতে হবে আমরা জানলাম। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, এবারে আমাদের একটা সিকিউ এর টপিক, এটা আমাদের সাধারণত খ নাম্বারে আসে। তো আমরা একবার দেখে নিই, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু ডাইমার গঠন করে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, ঘতে আসে না, বলতে গেলে খ আর গতে বেশি আসে। তো প্রথমত আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি, অবশ্যই ইলেকট্রন বিন্যাস করা তোমরা সবাই জানো। প্রথমত অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম পরমাণু এবং অ্যালুমিনিয়াম আয়ন দুইটারই তুমি ইলেকট্রন বিন্যাস দেখাবে। তারপর ক্লোরিন আর ক্লোরাইড দুইটার ইলেকট্রন বিন্যাস তুমি দেখাবে। এরপর যেটা করবে তুমি দেখো, অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনের সাথে এই যে আমাদের আয়নিক 3টা বন্ধন তৈরি করছে, তখন দেখো ওর এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, অর্থাৎ তার সর্ববহিস্থ শক্তি স্তরে 3টা বন্ড পেয়ার আছে, কিন্তু একটা কিন্তু নাই। এই যে দেখো একটা ফাঁকা, এখানে কিন্তু কিছু নাই, অর্থাৎ তার ইলেকট্রন ঘাটতি আছে। সুতরাং সে কি একটা লুইস অ্যাসিড,
তাহলে লুইস অ্যাসিড কি করতে পারে, এক জোড়া ইলেকট্রন নিতে পারে। ক্লোরিনের ক্ষেত্রে দেখো এইখানে তো একটা বন্ড পেয়ার আছে, কিন্তু এদিকে লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, তিন দিকে তিনটা লোন পেয়ার আছে। এখন আমি যদি একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পাশাপাশি রাখি, তখন এই ক্লোরিনের যে হচ্ছে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা সন্নিবেশ বন্ধন তৈরি করে অ্যালুমিনিয়ামের সাথে, কারণ অ্যালুমিনিয়াম কি এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে লুইস অ্যাসিড। আবার এইখানকার ক্লোরিনটা, এই অ্যালুমিনিয়ামের একটা ক্লোরাইড, এই যে ক্লোরিন, এখানে এসে এই অ্যালুমিনিয়ামের সাথে আরেকটা সন্নিবেশ বন্ধন তৈরি করলো। তাহলে দুইটা সন্নিবেশ বন্ধন তৈরির মাধ্যমে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা স্ট্রাকচার প্রাপ্ত হয়েছে। এখানে দুইটা অ্যালুমিনিয়াম আছে, 6টা ক্লোরাইড আছে, এবং দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগ এখানে অংশ নিয়েছে এই যৌগটা তৈরি করতে। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু ডাইমার গঠন করে। খুবই ইজি, তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস লিখবা, ঘাটতি আছে দেখাবা, এবং একজনের লোন পেয়ার আছে আর আরেকজনের ঘাটতি আছে দেখাবা, দেন তারপরে তুমি এই স্ট্রাকচারটার ছবি দিয়ে দিবা, তোমাকে টিচার ইনশাল্লাহ ফুল মার্কস দিয়ে দিবেন। পরের টপিকটাতে যাই আমি, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? আচ্ছা, আবারও আমি বলছি, এই চ্যাপ্টারের বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে প্রথমে ইলেকট্রন বিন্যাসটা দেখাতে হবে। কার্বন, সিলিকন, অক্সিজেন, এখানে তিনটা পরমাণু লাগছে, তুমি তিনটার আগে ইলেকট্রন বিন্যাস দেখাও। দ্বিতীয়ত কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড দুইটার ক্ষেত্রেই যেহেতু সমযোজী বন্ধন হবে, তুমি আগে কার্বন ডাইঅক্সাইড আর মানে যেহেতু এখানে আমার আয়ন দেখানোর প্রয়োজন পড়ছে না সমযোজী বন্ধনের ক্ষেত্রে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেটা হয়, কার্বনের সাথে দুই পাশের দুইটা অক্সিজেনের দ্বিবন্ধন দেখা যায়। তো দ্বিবন্ধনে এই যে দেখো একটা, এই যে একটা বন্ড, এই যে একটা বন্ড, এখানে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, তাহলে কার্বনের এইখানে দুইটা হাত এনগেজড হয়ে যাচ্ছে, এখানে দুইটা হাত এনগেজড হয়ে যাচ্ছে। কার্বনটা একটা সরল রৈখিক কাঠামো গঠন করে এবং একক পরমাণু হিসেবে থাকে গ্যাসিয়াস অবস্থায়, এবং প্রতিটা একক যৌগ হিসেবে থাকে। এবং এই যে প্রতিটা কার্বন ডাইঅক্সাইড যৌগ পৃথকভাবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে দুর্বলভাবে আকৃষ্ট থাকে। সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয় এবার দেখো, সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে দেখো অক্সিজেনের একটা হাত ভেঙে গেছে, ওইদিকে সিলিকনের দুইটা হাত দিয়ে ওই যে দুইটা অক্সিজেনের সাথেও বন্ডে ছিল, এখন ও যদি এখান থেকে একটা করে হাত ভেঙে দেয় তাহলে ওর আরো দুটা হাত ফাঁকা হয়। এবার এই সম্পূর্ণ সিলিকনটা দেখো এরকম একটা ত্রিমাত্রিক জালিকাকার অবস্থায় থাকে। প্রতিটা সিলিকন ডাইঅক্সাইড পরমাণু ভেঙে অনেকগুলো সিলিকনের সাথে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু তৈরি করে। তো এই কারণে এই পুরো জিনিসটা স্বাভাবিক তাপমাত্রায় কঠিন পদার্থ হিসেবে থাকে, একটা কেলাস তৈরি করে ফেলছে। কিন্তু এই ক্ষেত্রে কি সেটা হচ্ছে? এই ক্ষেত্রে এরা গ্যাসীয় অবস্থায় থাকছে, কারণ এরা পৃথকভাবে থাকে। এই কারণেই স্বাভাবিক তাপমাত্রায়, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ। ক্লিয়ার? ঠিক আছে, পরের প্রশ্ন যেটা আমাদের, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন? আচ্ছা, আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত যেটা, কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে, কার্বন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কি 2D সম্ভব? সম্ভব না। তাহলে তার কি ফাঁকা ডি অরবিটাল থাকা সম্ভব? সম্ভব না। তাহলে তার কি আর্দ্র বিশ্লেষণ ঘটবে? ঘটবে না। কিন্তু সিলিকনের ক্ষেত্রে দেখো একটা ফাঁকা ডি অরবিটাল আছে, কারণ কি? সে তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে 3D সম্ভব। এখন এই যে সিলিকন টেট্রাক্লোরাইড আমরা নিয়েছি, তার সাথে যখন আমরা পানির বিক্রিয়া দিব, এই যে সিলিকনের একটা ফাঁকা ডি অরবিটাল আছে, সুতরাং সে চাইলেই হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে সে এই যে অক্সিজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন নিজের দিকে টান দিচ্ছে এই যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। এদিকে অক্সিজেন, পানির ক্ষেত্রে আমরা কি জানি, পোলার, যেহেতু পানি হচ্ছে এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় সে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টান দিয়ে হাইড্রোজেনটাকে কি করে দেয়? আংশিক ধনাত্মক। তাহলে আংশিক ধনাত্মক হাইড্রোজেনের কিন্তু এই জায়গায় কোনো ইলেকট্রন নাই, আর ইলেকট্রনগুলো অক্সিজেন নিজের দিকে টেনেই নিয়েছে। তো এই ক্লোরিন থেকে তখন সে একটা ইলেকট্রন সন্নিবেশের মাধ্যমে নিতে পারে। এবার দেখো এই মধ্যবর্তী ধাপটার পরবর্তী ধাপে কি হচ্ছে আমার, এইখান থেকে একটা OH এসে এখানে যুক্ত হয়ে গেছে সিলিকন, এই যে সিলিকনের সাথে, আর এই H আর ক্লোরিন মিলে এই যে হাইড্রোজেন ক্লোরাইড HCl হিসেবে বের হয়ে গেছে। এবার এই ধাপটাই জাস্ট 4বার ঘটবে, প্রতিটা হাতের ক্লোরিন প্রতিস্থাপিত হবে OH দ্বারা। এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক কথায় আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া খুবই সহজ, এবং এই প্রশ্নটা খুবই 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 ভাইটাল একটা প্রশ্ন, বারবার আসে। এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। আচ্ছা, আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা গ নম্বর প্রশ্ন।
আমরা দেখি। প্রথমত আমি বলেছি যে যেই কয়টা উল্লেখযোগ্য পরমাণু থাকবে তার আগে ইলেকট্রন বিন্যাস দেখাবে। তাহলে নাইট্রোজেনের দেখালাম 1:2:2p3, ফসফরাসের দেখালাম 1:2:2p6, 3:3p3। অর্থাৎ এদের জন্য বহিস্থ কাঠামো একই রকম, জাস্ট একজন দ্বিতীয় পর্যায়ের একজন তৃতীয় পর্যায়ে। ফসফরাস উত্তেজিত অবস্থায় দেখো sp,p,p,d, অর্থাৎ তা পঞ্চযোজী অবস্থা প্রাপ্ত হতে পারে। নাইট্রোজেনের কি ফাঁকা ডি অরবিটাল আছে? নাই, তাহলে তো সে পঞ্চযোজী কাঠামো গঠন করতে পারবে না। এখন ত্রিযোজী কাঠামো যেহেতু থাকছে, সুতরাং 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে NCl3 গঠন করা কোনো ব্যাপারই না নাইট্রোজেনের ক্ষেত্রে। কিন্তু ফসফরাসের মতো তার যেহেতু পঞ্চযোজিতা দেখাতে পারবে না, কারণ কি তার 2D অরবিটাল নাই। তার 2D যেহেতু নাই, তাহলে সে 2D উপশক্তি স্তর না থাকায় সে পঞ্চযোজিতা দেখাতে পারছে না। আর পঞ্চযোজিতা দেখাতে না পারায় সে এই যে PCl5 এর মতো এই যৌগটা গঠন করতে পারে না। এখানে দেখো আমাদের এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা ভেঙে দেখিয়েছি। উত্তেজিত অবস্থায় ফসফরাস এই যে 3s2 3p3 ছিল, এখন এখান থেকে ভেঙে গিয়ে 3s1 3px1 3pxy1 3pz1 এবং 3dxy1 হয়ে গেল। তার মানে কি 5টা যোজ্যতা 5টা ক্লোরিনের একটা করে লোন পেয়ারের সাথে সে যুক্ত হয়ে যাবে, মানে একটা করে ইলেকট্রনের সাথে সে শেয়ারের মাধ্যমে এই PCl5টা গঠন করতে পারে। সুতরাং PCl5 গঠিত হলেও আমাদের NCl5 গঠন সম্ভব না, কারণ একটাই, আমাদের 2D অরবিটাল 2টি উপশক্তি স্তর নেই। আচ্ছা, আমরা পরের টপিকটাতে যাই, সেটা হচ্ছে OF2 গঠিত হলেও OF4 OF6 গঠিত হয় না কেন? আবারও সেম প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা একই। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের কি 2D সম্ভব না। 2D সম্ভব না হওয়ায় তার যোজ্যতার কোনো পরিবর্তন আনা সম্ভব না। তার এই যে 2টা ফাঁকা ছিল, সে 2টাই সর্বোচ্চ নিতে পারে ফ্লোরিনের সাথে, সে 2টা বন্ধন তৈরি করতে পারবে, 2টা ফ্লোরিনের সাথে বন্ধন তৈরি করতে পারবে। কিন্তু এই যে SF2 SF4 SF6 গঠন সম্ভব। সালফারের ক্ষেত্রে ডাইফ্লোরাইড টেট্রাফ্লোরাইড হেক্সাফ্লোরাইড গঠন সম্ভব। কিভাবে ব্যাখ্যাটা দেওয়া যায়? এই যে দেখো 3p এখানে আমাদের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস অনুসারেই হয়ে যাচ্ছে, 2টা ফ্লোরিনের সাথে সে শেয়ার করে ফেলছে। যখন আমি একবার উত্তেজিত করলাম, তখন এই যে চতুর্যোজ্যতা প্রাপ্ত হলো, 4টা ফ্লোরিনকে সে নিতে পারলো। আরো উত্তেজিত করলাম আমি, ষড়যোজিতা প্রাপ্ত হলো, এই দেখো 6টা ফ্লোরিন পরমাণুর সাথে সে আমাদের বন্ধন তৈরি করতে পারছে, সমযোজী বন্ধনের মাধ্যমে SF6 গঠন করতে পারছে। সুতরাং OF2 গঠিত হয়, কিন্তু OF4 OF6 গঠিত হয় না। কিন্তু সালফারের ক্ষেত্রে SF2 SF4 SF6 সবগুলোই গঠন সম্ভব। কিভাবে গঠন সম্ভব তোমরা আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী টপিক যেটা, সেটা আমাদের PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী কেন? PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী কেন? দুইটাই কিন্তু ক্ষার। লুইসের তত্ত্ব মতে আমরা কাদেরকে ক্ষার বলি? যারা এক জোড়া ইলেকট্রন দান করতে পারে। ফসফরাসের ক্ষেত্রেও আমার মুক্তজোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেনের ক্ষেত্রেও আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। মুক্তজোড় ইলেকট্রন থাকলেই আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে, অর্থাৎ লুইস ক্ষার হিসেবে কাজ করবে। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এই যে বহিস্থ ইলেকট্রন বিন্যাস দেখলাম, ফসফরাসের ক্ষেত্রে দেখলাম। এখন এই ক্ষেত্রে আমাদের অধিক ক্ষারধর্মী না কম ক্ষারধর্মী, এর পিছে 2টা কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা 2.1, নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা 3। তো এই যে বন্ডটা সে তৈরি করবে, NH3 এর ক্ষেত্রে যে বন্ডটা তৈরি করবে, এই বন্ডের ইলেকট্রনগুলো নাইট্রোজেন নিজের কাছে বেশি টানতে পারবে। নিজের কাছে যদি বেশি ইলেকট্রন ঘনত্ব থাকে, তাহলে ইলেকট্রন সহজে ত্যাগ করার টেন্ডেন্সিটাও বেশি থাকবে। তো সেই কারণে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে নাইট্রোজেন সহজে বেশি ক্ষারধর্মিতা প্রদর্শন করতে পারবে, যেটা ফসফরাস পারবে না, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি কম। প্রথম কারণ অনুসারে এটা আমাদের গেল। দ্বিতীয় কারণ যেটা আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে পরমাণুর আকার। নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, স্বাভাবিকভাবে তার পরে যেহেতু আরেকটা পর্যায়ে যুক্ত হয়েছে ফসফরাসের ক্ষেত্রে, সুতরাং আরেকটা কক্ষপথ যুক্ত হওয়ার কারণে ফসফরাসের আকৃতি তো স্বাভাবিকভাবেই বড় হবে। তো ফসফরাসের আকৃতি যেহেতু বড়, সুতরাং তার ইলেকট্রন ঘনত্বটা তো নাইট্রোজেনের থেকে কিছুটা হলেও কম হচ্ছে। আর ইলেকট্রন ঘনত্ব কম হওয়া মানে সহজে দান করতে পারবে না, দান করার টেন্ডেন্সিটা কমে যাবে। আর দান করার টেন্ডেন্সি কমে যাওয়া মানে ক্ষারধর্মিতা কমে যাওয়া। তো এই 2টা ব্যাখ্যার মাধ্যমেই আমরা বলতে পারি যে PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী। ক্লিয়ার? পরের টপিকটাতে আমরা চলে যাই, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, এবার থেকে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম শুরু। পর্যায়বৃত্ত ধর্ম থেকে অনেকগুলো ধরনের আমাদের টপিক আছে। তো প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। স্বাভাবিক কেসটা আমরা আগে পড়ি। গ্রুপ ভিত্তিক উপর থেকে নিচের দিকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রমান্বয়ে বাড়ে। ব্যতিক্রম হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে আকার ছোট এবং ধাতব বন্ধন দৃঢ় হওয়ার কারণে এর গলনাঙ্কটা গ্রুপ 1-এর অন্যদের থেকে একটু বেশি হয়ে যায়। লিথিয়ামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। আচ্ছা, পর্যায়ভিত্তিক স্বাভাবিক সম্পর্ক যেটা, সেটা হচ্ছে বাম থেকে ডানে ক্রমান্বয়ে বাড়ে আমাদের।
গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, এবার আমরা তৃতীয় পর্যায়ে মৌলসমূহের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের স্বাভাবিক ক্রমটা দেখে নেই। এখন দেখো, সোডিয়াম কেলাসে মুক্ত ইলেকট্রন একটা, ম্যাগনেসিয়াম 2+ কেলাসে মুক্ত ইলেকট্রন 2টা, অ্যালুমিনিয়াম 3+ কেলাসে মুক্ত ইলেকট্রন 3টা। এখন দেখো কেলাস ভাঙার শক্তি, ক্রমান্বয়ে কেলাস ভাঙার শক্তি বাম থেকে ডানের দিকে দেখো আয়ন, প্রথমে একক আয়ন, তারপরে দ্বিধনাত্মক ক্যাটায়ন, তারপর ত্রিধনাত্মক ক্যাটায়ন হচ্ছে। তাহলে কেলাসে কি মুক্ত ইলেকট্রন ক্রমান্বয়ে বাড়ছে, ক্রমান্বয়ে কেলাসে যখন মুক্ত ইলেকট্রন বাড়ছে তাহলে কেলাস ভাঙার শক্তিটাও ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তৃতীয় পর্যায়ের মৌলসমূহের এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই পুরোটাই কিন্তু হুবহু তোমাদের সিকিউ টপিকে চলে আসে। তো আমরা এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। দ্বিতীয় যেটা বলা হয়েছে, সিলিকনের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম সিলিকন ডাইঅক্সাইড যেভাবে বৃহদাকার অণু গঠন করে, সিলিকনও সেরকম সিলিকন সিলিকন বন্ধনের মাধ্যমে একটা বিশাল ত্রিমাত্রিক জাল গঠন করতে পারে। তাই স্বাভাবিক অবস্থায় তার গলনাঙ্ক অনেক বেড়ে যায়। ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস তার শ্বেত রূপভেদ P4 হিসেবে থাকে। এমনিতে কিন্তু এখান পর্যন্ত আমার ঊর্ধ্বক্রমে বেড়েছে, এরপরে কিন্তু আমার ফসফরাসে এসে কিছুটা কমে যাবে। এখান পর্যন্ত বাড়ছে, বাড়ার পর ফসফরাসে এসে কমে যাবে এই কারণে যে সেখানে আমাদের আয়নিক বন্ধন নাই, সমযোজী বন্ধন আসছে। স্বাভাবিকভাবেই বন্ধনটা কিছুটা দুর্বল এবং ফসফরাস থাকে হচ্ছে P4 হিসেবে। এর বন্ধন এদের থেকে একটু দুর্বল হবে, কিন্তু তবুও P4 চারটা একসাথে যুক্ত থাকার কারণে সে কিছুটা শক্তিশালী বন্ধন হওয়ায় গলনাঙ্ক বাড়বে। সালফারের ক্ষেত্রে ফসফরাসের থেকে আরো একটু বাড়বে, কারণ সালফার কি হিসেবে থাকে, S8 হিসেবে থাকে। 8টাকে ভাঙতে একটু হলেও বেশি শক্তি লাগবে 4টার থেকে, তাই ফসফরাসের থেকে সালফারের গলনাঙ্ক আরেকটু বাড়বে। শেষে এসে আমাদের ক্লোরিনের ক্ষেত্রে Cl2 হচ্ছে, ক্লোরিন হচ্ছে ডাইক্লোরাইড হিসেবে থাকবে, ক্লোরিন Cl2। আর আর্গন তো আমাদের নিষ্ক্রিয় গ্যাস, সে এককভাবে থাকে, এটা আমরা জানি। তো আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ক্রমান্বয়ে বাড়লো, সিলিকনে পর্যন্ত বাড়লো। এরপরে আমাদের একটা ডাউনফল হবে ফসফরাসের ক্ষেত্রে, সালফারে আবার উঠবে, ক্লোরিনে আবার নামবে, আর্গনে আমাদের নামবে। তাহলে আমাদের গ্রাফটা অনেকটা হবে এই যে এইভাবে বাড়ছে, ফসফরাসে সে কমলো, তারপরে আবার সালফারে বাড়লো, দেন একবারে কমে গেল। গ্রাফটা অনেক সময় দেওয়া থাকে তোমাদের সিকিউতে, গ্রাফ অনুসারেও কিন্তু দেওয়া থাকতে পারে, ঘাবড়ানো যাবে না, খুবই ইজি টপিক। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের পরের টপিকটাতে যাই, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এখান থেকে আমাদের অনেক ধরনের প্রশ্ন আসে। পর্যায়বৃত্ত কয়েকটা ধর্ম আমাদের তৃতীয় অধ্যায় আছে এবং সবগুলোরই আমরা স্বাভাবিক প্রয়োগ এবং ব্যতিক্রম সবগুলোই দেখবো। তো প্রথমত আমরা আসি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কর ক্ষেত্রে। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে স্বাভাবিক সম্পর্ক যেটা, গ্রুপ ভিত্তিক উপর থেকে নিচে ক্রমান্বয়ে বাড়ে, আর পর্যায় ভিত্তিক বাম থেকে ডানে ক্রমান্বয়ে কমে। তাহলে এক ক্ষেত্রে বাড়ছে উপর থেকে নিচে, আর বাম থেকে ডানে ক্রমান্বয়ে আমাদের কমে যাচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক। এখন প্রথমত আমি আসি গ্রুপ ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে লিথিয়াম গ্রুপ 1-এর। ওর ক্ষেত্রে ওর আকার যেহেতু অনেক ছোট আর ধাতব বন্ধন অনেক দৃঢ় হওয়ার কারণে গলনাঙ্কটা গ্রুপ 1-এর অন্যদের থেকে বেশি হয়। স্বাভাবিক হিসেবে আমার কি হওয়ার কথা, উপর থেকে নিচে বাড়ার কথা, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে ওর গলনাঙ্কটা অন্যান্য যেই মৌলগুলো আছে গ্রুপ 1-এর তাদের থেকে অনেক বেশি হয়। আচ্ছা, পর্যায় ভিত্তিক যে ব্যতিক্রমটা সেটা আমরা একটা সম্পূর্ণ পর্যায় আলোচনার মাধ্যমে দেখবো, সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এই টপিকটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা 3 স্টার টপিক, এবং এটা অনেকবার এসেছে, যখন আমরা প্রশ্নে চলে যাব তখনই তোমরা বুঝতে পারবে। তো প্রথমত আমি আসি আমাদের তৃতীয় পর্যায়ে প্রথম মৌল কি, সোডিয়াম। তো সোডিয়ামে আমাদের সোডিয়াম প্লাস একটা একক ধনাত্মক ক্যাটায়ন তৈরি করে, তো সেই কারণে সোডিয়াম প্লাসে কেলাসে মুক্ত ইলেকট্রন থাকে কয়টা, একটা। ম্যাগনেসিয়াম 2+ যেহেতু দ্বিধনাত্মক, তাহলে মুক্ত ইলেকট্রন 2টা। অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে কেলাসে মুক্ত ইলেকট্রন থাকবে 3টা। এখন কেলাস ভাঙার শক্তিটা ক্রমান্বয়ে বাড়ছে অ্যালুমিনিয়াম পর্যন্ত, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত আমাদের কেলাস ভাঙার শক্তি ক্রমান্বয়ে বাড়ে। এই যে মুক্ত ইলেকট্রন যেভাবে বাড়ছে, আমাদের কেলাস ভাঙার শক্তিটাও সেভাবে ক্রমান্বয়ে বাড়ে। দ্বিতীয়ত এরপরে আমরা এই 3টা মৌলের পরে যেটাকে পাবো সেটা হচ্ছে সিলিকন। আমরা একটু আগে সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখলাম যে সে কিরকম বৃহদাকার অণু গঠন করে, সিলিকনও সেভাবে সিলিকন সিলিকন বন্ধনের মাধ্যমে ত্রিমাত্রিক জাল গঠন করে, এবং এটা একটা বড় জিনিস তৈরি হওয়ায় তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের থেকে আরো বেড়ে যায়। তাহলে ক্রমান্বয়ে কিন্তু এখন পর্যন্ত আমার বাড়ছে, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন পর্যন্ত বাড়লো। এরপরে যেটা হবে, ফসফরাসের ক্ষেত্রে যখন সমযোজী বন্ধন চলে আসবে তখন এই জিনিসটা থেকে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেকখানি কমে যায়। তাহলে ফসফরাসের ক্ষেত্রে কমে গেল, কিন্তু ফসফরাস দেখো P4 হিসেবে থাকে, অর্থাৎ 4টা পরমাণু মিলে যৌগ গঠন করেছে P4।
সালফার অণু থাকে S8 হিসেবে, তাহলে 4টার ক্ষেত্রে যেই শক্তি লাগবে 8টার ক্ষেত্রে তো তার থেকে বেশি শক্তি লাগবে, তাই স্বাভাবিকভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সালফারে আরেকটু বেড়ে যাবে। যখন আমি ক্লোরিনে যাব, ক্লোরিন আবার থাকে দ্বিপরমাণুক যৌগ হিসেবে। যখন দ্বিপরমাণুক যৌগ 8 থেকে 2-তে চলে আসছে, 8 থেকে 4, তার থেকে 2, তার মানে কি ফসফরাস সালফার দুইটা থেকেই ক্লোরিনে অনেক কম লাগবে। আর আর্গন তো আমাদের নোবেল গ্যাস, সে থাকে এককভাবে যেহেতু নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা কি রকম হবে? সবচেয়ে বেশি সিলিকন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, তারপর সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন। এটা হচ্ছে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম তৃতীয় পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে। অনেক সময় গ্রাফ দেওয়া থাকে, দেখো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম থেকে সিলিকন বাড়লো, ফসফরাসে এসে কমলো, সালফারে আবার বাড়বে, ক্লোরিনে কমবে, আর্গনে কমবে। গ্রাফটা অনেকটা এরকম দেওয়া থাকে, গ্রাফ দেখেও ঘাবড়ানো যাবে না। আচ্ছা, আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই, সেটা হচ্ছে পারমাণবিক আকার এবং আয়নিক ব্যাসার্ধ। পারমাণবিক আকার, এটার ক্ষেত্রেও আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক, উপর থেকে নিচে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? একটা করে নতুন কক্ষপথ যুক্ত হবে উপর থেকে নিচে, বাম থেকে ডানে ক্রমহ্রাস পাবে। কারণ কি? নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে না, কিন্তু কেন্দ্রে নিউক্লিয়াসে চার্জ বাড়ছে, বাহিরে ইলেকট্রন সংখ্যা যতখানি বাড়ছে সেটাকে আবৃত করার মতো অতখানি আমাদের জায়গা বাড়ছে না। তো যেহেতু জায়গা বাড়ছে না, তাহলে কক্ষপথটা কি ভিতরের দিকে চলে আসবে, সংকুচিত হবে, কক্ষপথটা সংকুচিত হবে কেন্দ্রের চার্জের আকর্ষণে। তাই বাম থেকে ডান দিকে আমাদের পর্যায়ভিত্তিক সম্পর্ক হচ্ছে পারমাণবিক আকার ক্রম হ্রাস পায়, কিন্তু গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে উপর থেকে নিচে ক্রম বৃদ্ধি পায়। আচ্ছা, আইসো ইলেকট্রনিক, এই টার্মটা দেখো, আইসো মানে হচ্ছে একই, ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ একই সমান ইলেকট্রন সংখ্যা থাকলে অ্যানায়নের আকার নিষ্ক্রিয় গ্যাসের চেয়ে বড় হবে, ক্যাটায়নের আকার নিষ্ক্রিয় গ্যাসের চেয়ে কম হবে। ব্যাপারটা আমরা একবার দেখি। প্রথমত আমাদের নিষ্ক্রিয় গ্যাসটা সেন্টারে থাকবে, আমরা নিলাম নিয়ন। এখন এই যে আমাদের সোডিয়াম, কি সোডিয়াম 11, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে তার ইলেকট্রন সংখ্যা থাকে 10, তাহলে নিয়ন আর সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে তা আকারও সমান হওয়ার কথা। কিন্তু আকার সমান হচ্ছে না কেন? দেখো, কেন্দ্রে ওর চার্জ কত? নিউক্লিয়াস 11, আর বাহিরে ইলেকট্রন কয়টা? 10টা, তাহলে 11 - 10, ওর আকর্ষণ কি ভিতরের দিকে বেশি আছে না? ভিতরে 11, বাহিরে 10, বাইরে ইলেকট্রন 10টা, ভিতরে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 11টা, তাহলে স্বাভাবিকভাবে কেন্দ্রে একটু বেশি টান পড়বে, নিয়নের থেকে সোডিয়ামের আকার একটু ছোট হয়ে যাবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টা চার্জ বেশি কেন্দ্রে, তাহলে ও আরো বেশি আকৃষ্ট হবে, ওর আকার আরো ছোট হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা চার্জ বেশি কেন্দ্রে, তাহলে ওর আকার আরো ছোট হবে। তাহলে বাম থেকে এই যে আমাদের ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বৃদ্ধি পাচ্ছে তার আকার তত ছোট হয়ে যাচ্ছে। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে ব্যাপারটা দেখো। প্রথমত ফ্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রে আছে আমার প্রোটন সংখ্যা হচ্ছে 9টা, বাহিরে আমার ইলেকট্রন সংখ্যা ছিল 9টা, একটা নিয়েছে হয়েছে 10টা। বাহিরে ইলেকট্রন বেশি, কেন্দ্রে প্রোটন কম, বিকর্ষণ বেড়ে যাবে। বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে নিয়নের থেকে ওর আকার কিছুটা বেড়ে যাবে, বিকর্ষণের কারণে একটু এক্সপান্ড করবে। অক্সিজেনের ক্ষেত্রে বাহিরে ইলেকট্রন 2টা বেশি, আরো বেশি বিকর্ষণ, আরো বেশি এক্সপান্ড করবে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে বাহিরে ইলেকট্রন 3টা বেশি, তাহলে কি আরো বেশি এক্সপান্ড করবে। তাহলে অ্যানায়নের যত চার্জ বাড়ছে তত আকার বাড়ছে, ক্যাটায়নের যত চার্জ বাড়ছে তত আকার কমছে, মাঝে নিষ্ক্রিয় গ্যাসটা মাঝখানে থাকবে। এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক হলে আকারের ক্রম। আচ্ছা, আর যদি একাধিক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন নেওয়া হয়, যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে বহু জারণ মান দেখা যায়, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বহু জারণ মান দেখা যায়, সুতরাং একাধিক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন সম্ভব। এবং সেই একাধিক চার্জ বিশিষ্ট ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ বেশি তার আকার ছোট। আমরা এখানেও দেখতে পাচ্ছি একই চার্জ বিশিষ্ট হলে ওই যে চার্জ বেশি হলে আমার এমনি আকার ছোট হয়ে যায়। আর যখন একই ক্যাটায়ন, একাধিক পরমাণু বিশিষ্ট একই একটা মৌলের ক্যাটায়ন তৈরি হচ্ছে, দেখো একাধিক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন কিন্তু মৌলটা তো একই, সুতরাং তার চার্জ যত বৃদ্ধি পাবে আকার তত ছোট হবে, চার্জ যত বৃদ্ধি পাবে আকার তত ছোট হবে। ক্লিয়ার? আকার ভিত্তিক সম্পর্ক শেষ। নেক্সট আমাদের যেটা আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির কিন্তু তোমাদের সংজ্ঞা হুবহু পরীক্ষাতে চলে আসে। তো সংজ্ঞা থেকে আমরা যেই জিনিসটা, আমরা এখানে সংজ্ঞাটা লিখিনি কারণ আমরা সংজ্ঞাটা বুঝে মুখস্থ করব। প্রথমত যেটা লাগছে আমার, 1 মোল গ্যাসীয় পরমাণু ধরো তুমি নিয়েছো, তার থেকে তুমি 1 মোল ইলেকট্রন বের করবা, 1 মোল ইলেকট্রন বের করবা। ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ থাকে হচ্ছে অসীমে, সেটার মান কত? 0। যখন তুমি একটা কক্ষপথে ঢোকাও দেখবা তুমি গুণগত রসায়নে করে আসছো, ইলেকট্রনের চার্জ নেগেটিভ থাকে, তো নেগেটিভ থেকে 0 বড় কিনা? তাহলে অসীমে গেলে ইলেকট্রনের চার্জ হয় হচ্ছে 0। যখন সে কক্ষপথে আসে তখন তার একটা নেগেটিভ চার্জ থাকে।
এখন তুমি 1 মোল গ্যাসীয় পরমাণুর একটা ইলেকট্রন কক্ষপথ থেকে বের করতে চাচ্ছ, তাহলে কি তোমার শক্তি দেওয়া লাগবে না? তাহলে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করতে যেই পরিমাণ শক্তি তুমি দিচ্ছ, সেটাই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। তাহলে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন নির্গত করে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে যেই পরিমাণ শক্তি দিতে হয়, সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে উপর থেকে নিচে ক্রমহ্রাসমান এবং বাম থেকে ডানে ক্রমবৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে ক্রমহ্রাস পায়, বাম থেকে ডানে ক্রমবৃদ্ধি পায়। এখন আমি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যে ব্যতিক্রমগুলো দেখা যায় সেটা নিয়ে একটা আলোচনা করে ফেলি। এই প্রশ্নটা আমাদের আসে অনেকবার, বোরন অপেক্ষা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কেন? দ্বিতীয় যে প্রশ্নটা আসে, অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কেন? স্বাভাবিকভাবে হওয়ার কথা না, বাম থেকে ডানে। দেখো, বোরন কিন্তু বেরিলিয়ামের ডানে অবস্থিত, তাহলে তো তার আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বাড়ার কথা, কিন্তু বোরনের থেকে বেরিলিয়ামেরই বেশি। আবার এদিকেও দেখো, নাইট্রোজেনের পরে অক্সিজেন হওয়াতেও নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। এখন এর পিছে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটার জন্য আমাদের এই থিওরিটা জানা লাগবে, সেটা হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ উপশক্তি স্তরের অধিকতর স্থায়ী, অর্থাৎ তার স্থিতিশীলতা বেশি যখন একটা উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে। এখন আমরা প্রথমত বেরিলিয়াম আর বোরনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাই। বেরিলিয়ামের ক্ষেত্রে এস উপশক্তি স্তরটা পূর্ণ আছে, আমাদের পূর্ণ, ঠিক আছে। বোরনের ক্ষেত্রে এস উপশক্তি স্তর পূর্ণ, ঠিক আছে, কিন্তু পি উপশক্তি স্তর কিন্তু পূর্ণ নাই, অর্ধপূর্ণও নাই, পূর্ণও নাই। তাহলে বেরিলিয়াম আর বোরনের মধ্যে কার স্থিতিশীলতা বেশি হবে? স্বাভাবিকভাবেই ওর স্থিতিশীলতা বেশি হবে। এই কারণে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের থেকে বেশি। তাই তার মধ্যে আমি যদি তার থেকে একটা ইলেকট্রন, এই স্থিতিশীল অবস্থা থেকে একটা ইলেকট্রন যদি বের করতে চাই, তাহলে আমাকে কি বেশি শক্তি দিতে হবে? বেশি শক্তি দিতে হবে মানেই আমার আয়নীকরণ শক্তি বেশি হবে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কেন? এখন নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন এই যে আমাদের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি, পি উপশক্তি স্তরে নাইট্রোজেনের 3টা ইলেকট্রন আছে। পি উপশক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 6টা, আছে 3টা, তাহলে কি অর্ধপূর্ণ অবস্থায় আছে। অক্সিজেনের ক্ষেত্রে আছে 4টা, তাহলে কি অর্ধপূর্ণ থেকে বেশি আছে। আমি এখানে বলেছি পূর্ণ অথবা অর্ধপূর্ণ উপশক্তি স্তর অধিকতর স্থায়ী, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে অবশ্যই এটা অধিকতর স্থায়ী। এখান থেকে আমার ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে, অক্সিজেনের ক্ষেত্রে আমার তত শক্তি লাগবে না। এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি। আশা করি এই দুটা টপিক কি ক্লিয়ার? এই দুটা কিন্তু সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, পরের টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, এটারও সংজ্ঞা আমরা নিজেরা বুঝে বুঝে করব এবং মুখস্থ না করে আমরা নিজেরা বুঝে লেখার চেষ্টা করব। প্রথমত, 1 মোল গ্যাসীয় পরমাণু আবারও নিয়েছি। আগের বার কি করেছিলাম? 1 মোল ইলেকট্রন বের করে নিয়েছিলাম। এবার আমি 1 মোল ইলেকট্রন ঢুকাবো। তাহলে 1 মোল ইলেকট্রন ঢুকাবো, বাইরে একটা জিনিস শক্তি শক্তি নিয়ে আছে, তুমি তাকে এখানে ঢুকাচ্ছ, তাহলে তার শক্তি কমে যাচ্ছে। তাহলে যদি শক্তি কমে যায়, তাহলে বাকি শক্তি কি করবে? সে বের করে দিবে, নির্গত হবে। তাহলে ইলেকট্রন, 1 মোল গ্যাসীয় পরমাণুর মধ্যে 1 মোল ইলেকট্রন যখন ঢুকাবা, তাহলে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি হওয়ার সাথে সাথে কিছু শক্তি নির্গত হবে। তাহলে 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ইলেকট্রন আসক্তি বলে। এটারও গ্রুপ ভিত্তিক সম্পর্ক, উপর থেকে নিচে ক্রমহ্রাস পায়, বাম থেকে ডানে পর্যায় ভিত্তিক ক্রম বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আমরা ব্যতিক্রমে চলে যাই ইলেকট্রন বিন্যাসের, ইলেকট্রন আসক্তির। আচ্ছা, তো প্রথমত আমি গ্রুপ 17 এর ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমটা দেখাই। স্বাভাবিকভাবে আমার কি বলা আছে? উপর থেকে নিচে ক্রম হ্রাসমান হবে, উপর থেকে নিচে ক্রম হ্রাসমান হবে, কিন্তু সেটা না হয়ে যেটা হয়, ফ্লোরিনের থেকে দ্বিতীয় পর্যায়ে, ফ্লোরিনের থেকে তৃতীয় পর্যায়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেড়ে গেছে। এখন উপর থেকে নিচে তো কমার কথা, বেড়ে কেন গেল? এটার ব্যাখ্যাটা আমরা দেওয়ার আগে আমরা আরেকটা ব্যতিক্রম আছে, সেটাও দেখে নিই। সেটা হচ্ছে গ্রুপ 16 এর ক্ষেত্রে দেখো, অক্সিজেন সবার পরে চলে গেছে, কিন্তু অক্সিজেনের কিন্তু থাকার কথা এখানে, ও কেন সবার পরে চলে গেল? নিশ্চয়ই কিছু কারণ আছে। এবার এর জন্য আমার যে কনসেপ্টটা লাগবে, সেটা হলো ইলেকট্রন ঘনত্ব। ইলেকট্রন ঘনত্ব যত বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তি তত হ্রাস পায়। ইলেকট্রন ঘনত্ব, ডেনসিটি যত বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তি তত হ্রাস পাবে। তো আমরা কিভাবে বুঝবো কার ইলেকট্রন ডেনসিটি বেশি? দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে প্রথমত 2d অরবিটাল নাই, দ্বিতীয়ত তার আকার ছোট। দুইটা কারণে তার মধ্যে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা, মানে যে ইলেকট্রন আসক্তির মান, অর্থাৎ তাতে আমি ইলেকট্রন যে ঢুকাবো,
তার মধ্যে তো অলরেডি প্রচুর ইলেকট্রন আছে, এখন যদি তুমি বাইরে থেকে ইলেকট্রন দিতে যাও সে প্রচুর পরিমাণে বিকর্ষণ করবে, তো তোমার তখন নির্গত শক্তির সাথে সাথে আবার কিছু শক্তি দিতেও হবে, প্লাস মাইনাসে মানে যেই নির্গত শক্তিটা হওয়ার কথা ছিল তা কিছুটা কমে যাবে। ক্লোরিনের ক্ষেত্রে আমার একটা ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে সেই সমস্যাটা হবে না, এবং সেই সমস্যাটা না হওয়ায় যেটা সুবিধা পাবা তুমি ক্লোরিনের ক্ষেত্রে, যে এইখানে আমার ডি অরবিটাল না থাকা ইলেকট্রন ঘনত্বটা যত বেশি ছিল, এখানে তোমার ইলেকট্রন প্রবেশ করাতে অত বেশি শক্তি দেওয়া লাগবে না, কারণ তুমি যথেষ্ট বড় জায়গা পাচ্ছ। তো যেহেতু শক্তি কম দেওয়া লাগছে, তাহলে নির্গত শক্তির পরিমাণটা ঠিকই লাগছে, তাহলে নির্গত শক্তির পরিমাণটা ঠিক থাকছে। ক্লোরিনের ক্ষেত্রে তোমার কিছু শক্তি দেওয়া লাগছে, ফলে শক্তিটা কমে যাচ্ছে। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকে বেড়ে যায়। একই ব্যাখ্যাই আমার এই ক্ষেত্রে হবে। এই ক্ষেত্রে শুধু অক্সিজেনের ইলেকট্রন ঘনত্বটা ফ্লোরিন যেরকম ক্লোরিনের থেকে বেশি, কিন্তু ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিনের থেকে অনেক কম ছিল ইলেকট্রন ঘনত্ব। অক্সিজেনের ক্ষেত্রে সেই মানে যে ইলেকট্রন ঘনত্বের মানটা এদের সবার থেকে অনেক বেশি হয়ে যায়, তো সেই কারণে সে একদম সবার শেষে চলে গেছে। তো এই দুইটা ব্যতিক্রম কিন্তু এমসিকিউতেও আসে, সিকিউতেও আসে, খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য সিরিয়ালটা মনে রাখবা, সিকিউ এর জন্য সিরিয়ালটা দেওয়াই থাকবে, ব্যাখ্যা চাইবে, ব্যাখ্যাটা মনে রাখতে হবে কিভাবে হলো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। পরের টপিকে চলে যাই আমরা, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা খুবই ইজি। এক্ষেত্রে আমার যেই জিনিসটা লাগবে কিওয়ার্ড, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার হচ্ছে, শেয়ারকৃত ইলেকট্রন কোনো একটা পরমাণু নিজের দিকে টানার প্রবণতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানার প্রবণতা, এটাই তড়িৎ ঋণাত্মকতা। গ্রুপ ভিত্তিক সম্পর্ক উপর থেকে নিচে ক্রমহ্রাস পায়, পর্যায় ভিত্তিক সম্পর্ক বাম থেকে ডানে ক্রমবৃদ্ধি পায়। ক্লিয়ার? পরের টপিকে চলে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের ধর্ম। আচ্ছা, এই টপিকটা আমরা একবার দেখি। এখান থেকে তোমাদের যেটা দরকার সেটা হলো বিক্রিয়াগুলো মনে রাখা, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌলে স্বাভাবিক হিসাবে আমি যদি বলি কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি বের করবা কোনো একটা পর্যায়ের উভধর্মী অক্সাইড কোনটা। উভধর্মী অক্সাইড দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে বেরিলিয়ামের অক্সাইড। বেরিলিয়ামের অক্সাইডটা উভধর্মী। এখন উভধর্মী যেটা, তার বাম দিকে যতজন থাকবে তারা সবাই হবে ক্ষারধর্মী, আর ডান দিকে যতজন থাকবে তারা সবাই হবে হচ্ছে অ্যাসিড ধর্মী। তাহলে উভধর্মীর বামে যারা তারা ক্ষারধর্মী, উভধর্মীর ডানে যারা তারা হচ্ছে অ্যাসিড ধর্মী। তাহলে এবার দেখো আমার কথাটার সাথে মিলে কিনা, আমি আগে দেখাই একবার। প্রথমত লিথিয়ামের ক্ষেত্রে আসি। লিথিয়াম অক্সাইড বলেছে পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ ও পানি তৈরি করে। তাহলে কি লিথিয়ামের অক্সাইডটা ক্ষারধর্মী? প্রথমটা মিললো, বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ দেখাবে। দ্বিতীয়ত এবার বলেছে বেরিলিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু অম্ল এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। অম্লের সাথেও যে লবণ তৈরি করে, ক্ষারের সাথেও যে লবণ তৈরি করে, স্বাভাবিকভাবেই সে উভধর্মী। বিক্রিয়া দুইটা দেখাবা। এই যে দেখো, উভধর্মী অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড। তৃতীয় যেটা, সেটা হচ্ছে বোরন। বোরনের ক্ষেত্রে বলেছে অম্লের সাথে বিক্রিয়া করে না, অম্লের সাথে বিক্রিয়া করে না, কিন্তু পানির সাথে বিক্রিয়া করে সে অ্যাসিড বা অম্ল তৈরি করে, আর তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে সে লবণ তৈরি করে। সেই কারণে B2O3 অর্থাৎ বোরনের অক্সাইড মৃদু অম্লধর্মী। মৃদু না কঠিন, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে অম্লধর্মী কিনা। উভধর্মীর বামেরটা ক্ষারধর্মী ছিল, উভধর্মীর ডানেরটা থেকে অম্লধর্মী শুরু হয়েছে। কথা মিলছে কিনা? পরের টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে বাড়াচ্ছা। বোরন গেল, বোরনের পরে কি 6 কার্বন। কার্বনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড একটা মৃদু অ্যাসিড, সে পানির সাথে বিক্রিয়া করে, সে ক্ষারের সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া সে যথাক্রমে অ্যাসিড, ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ তৈরি করছে। বিক্রিয়াগুলো এখানে দেখানো হয়েছে, কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট তৈরি করে। খুবই ইজি। নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা হচ্ছে একটা তীব্র অম্ল। তাহলে তীব্র অম্লধর্মী অক্সাইড, এবং পানির সাথে বিক্রিয়া করে সে আমাদের কি নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই যে আমরা বিক্রিয়াটা জানি, পানির সাথে বিক্রিয়া কেন সে নাইট্রিক অ্যাসিড তৈরি করলো। আচ্ছা, নাইট্রোজেনের অন্যান্য অক্সাইড গুলো, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তুমি একটা দেখাতে পারলেই হবে। নাইট্রোজেনের পেন্টাঅক্সাইড তীব্র অম্লধর্মী। নেক্সট যেটা আমাদের ফ্লোরিন। আচ্ছা, মাঝখানে একটা বাদ গেছে, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের অক্সাইড কিভাবে হবে? অক্সিজেন তো অক্সিজেন দিয়েই তো অক্সাইড তৈরি করছে, অক্সিজেনের অক্সাইড দরকার আছে?
ক্লোরিনের অক্সাইড। ক্লোরিনের অক্সাইড তীব্র অম্লধর্মী অক্সাইড, কারণ এটা পানির সাথে বিক্রিয়ায় হাইড্রোফ্লোরিক অ্যাসিড তৈরি করে, যেটা খুবই তীব্র একটা অ্যাসিড। প্রতিটা বিক্রিয়া তুমি খুবই ইজিলি পারবা, জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার লেখা লাগবে। উভধর্মীর বামে যারা তারা হচ্ছে ক্ষার, উভধর্মীর ডানে যারা তারা হচ্ছে অ্যাসিড। যত ডানে যেতে থাকবে তত তীব্র অ্যাসিড। দেখো প্রথমে একটা দুর্বল অ্যাসিড ছিল, যে এটা দুর্বল মৃদু অম্ল ছিল, তারপরে কার্বনেরটাও মৃদু অম্ল ছিল, নাইট্রোজেনে গিয়ে আমরা পেয়েছি তীব্র অম্ল, ফ্লোরিনে গিয়ে পেয়েছি আরো তীব্র অম্ল। তাহলে দুর্বল অম্ল তীব্র অম্ল গেল, কিভাবে হচ্ছে পর্যায়ক্রমিক আমাদের সম্পর্কটা কি এটা দেখতে পারলাম। দ্বিতীয় পর্যায়ের অক্সাইডের ধর্ম শেষ, এবার আমরা যাব তৃতীয় পর্যায়ের অক্সাইডের ধর্ম। আচ্ছা, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কি কি পরমাণু আছে আমার? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে আমাদের কি থাকছে? ক্লোরিন। ফসফরাস, সালফার, ক্লোরিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমরা আসি সোডিয়াম দিয়ে। তো সোডিয়ামের অক্সাইড আমরা সবাই জানি, সোডিয়ামের হাইড্রোক্সাইডে যে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, এবং এটা অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করবে। তাহলে সোডিয়াম তীব্র ক্ষারধর্মী, মিলল। নেক্সট যেটা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডও ক্ষার উৎপন্ন করে না পানির সাথে বিক্রিয়ায়, কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সে লবণ আর পানি তৈরি করে। অ্যাসিডের সাথে বিক্রিয়ায় যে লবণ আর পানি তৈরি করে সে ক্ষার, সে তীব্র ক্ষার না হোক, সে দুর্বল ক্ষার হতে পারে, কিন্তু সে ক্ষার। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড আমাদের ক্ষারধর্মী, মিলল। এখন আমি বলেছি প্রথমত তুমি গ্রুপের মাঝখানে বের করবা কে হচ্ছে উভধর্মী। এই ক্ষেত্রে হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড অর্থাৎ Al2O3, যেটা এ হচ্ছে উভধর্মী। এর ডান দিকের গুলো যথাক্রমে অ্যাসিড, বাম দিকের গুলো যথাক্রমে ক্ষার। যত বামে যাবে তত তীব্র ক্ষার, যত ডানে যাবে তত তীব্র অ্যাসিড। তাহলে ডানের গুলো অ্যাসিড, বামের গুলো ক্ষার। এখন দেখো বামের গুলো ক্ষার মিলেছে কিনা। অ্যালুমিনিয়ামে গিয়ে দেখি কি, দেখো অ্যালুমিনিয়াম পানির সাথে বিক্রিয়া করে না, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। অ্যাসিড আর ক্ষার উভয়ের সাথে লবণ পানি তৈরি মানে কি, সে উভধর্মী। তাহলে অ্যাসিড ক্ষার দুটার সাথে বিক্রিয়ায় লবণ পানি তৈরি করছে উভধর্মী অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের বামে যতজন আছে সব ক্ষার। দেখো ওর ঠিক বামের যেটা সেটা দুর্বল ক্ষার, তার থেকেও বামের যেটা সেটা তীব্র ক্ষার। এবার ডানে যাই, অ্যালুমিনিয়ামের ডানে কি আছে? প্রথমত আসবে সিলিকন। সিলিকন ডাইঅক্সাইড একটা মৃদু অ্যাসিড। এটা পানির সাথে বিক্রিয়া এটা হচ্ছে অ্যাসিডের সাথে, পানি বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। এই যে দেখো সিলিকন ডাইঅক্সাইড গেল। নেক্সট হচ্ছে আমাদের ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে কি হবে? P2O5, ফসফরাস পেন্টা অক্সাইড। এটা পানির সাথে বিক্রিয়া করে দুর্বল অ্যাসিড ফসফরিক অ্যাসিড তৈরি করে, এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে ফসফেট লবণ আর পানি তৈরি করে। পানির সাথে বিক্রিয়ায় সে কি করছে? দুর্বল ফসফরিক অ্যাসিড তৈরি করছে, আর ক্ষারের সাথে বিক্রিয়ায় সে ফসফেট লবণ তৈরি করছে। ক্লিয়ার? নেক্সট যেটা সালফার। সালফার হচ্ছে আমাদের জানি সালফার ট্রাইঅক্সাইড শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে, আর এটা আমাদের ক্ষারের সাথে বিক্রিয়া কি তৈরি করবে? সালফেট লবণ আর পানি তৈরি করবে। সালফারের ট্রাইঅক্সাইড হতে পারে, ডাইঅক্সাইড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, সালফিউরাস অ্যাসিড হতে পারে। তুমি যেটাই দেখাও না কেন, তীব্র তো অ্যাসিড হচ্ছে। তীব্র অ্যাসিড দেখাতে পারলেই হলো। বাম থেকে ডানে দেখো, প্রথমত অ্যালুমিনিয়ামের ডানেই ঠিক কি ছিল? সিলিকন, দুর্বল অ্যাসিড। তার ঠিক পরেরটা কি ছিল? ফসফরাস, দুর্বল অ্যাসিড। তারপরে দেখো সালফার, তীব্র অ্যাসিড। অলরেডি বাম থেকে ডানে তীব্র যে হবে এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। লাস্ট যেটা, সেটা হচ্ছে ক্লোরিন। এটা হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড, হচ্ছে আমাদের পানির সাথে বিক্রিয়ায় শক্তিশালী অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড তৈরি করে, এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় পারক্লোরেট লবণ আর পানি তৈরি করে। সুতরাং এটা একটা অম্লধর্মী অক্সাইড। এছাড়াও ক্লোরিনের আরেকটা আছে ক্লোরিন মনোঅক্সাইড, এটাও পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের অক্সাইডের ধর্ম আমরা পারলাম। এটা কিন্তু সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আজকের সিকিউ সাজেশন ক্লাসে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলে আমি মনে করি। কারণ এখানে বিক্রিয়া যে কয়টা আছে, বিক্রিয়াগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিক্রিয়াগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, কঠিন না। তুমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে বিক্রিয়াগুলো লেখা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমরা এবার সরাসরি সিকিউ সাজেশনে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নে বলেছে মৌল, এই যে দেখো এ মৌল 6 মানে কি? এটা পারমাণবিক সংখ্যা মানে কার্বন, 14 মানে হচ্ছে আমার সিলিকন, 15 মানে আমার ফসফরাস, 16 মানে সালফার, 17 মানে ক্লোরিন। ঠিক আছে, এখন আমাকে গ নাম্বার প্রশ্নে কি বলেছে? উদ্দীপকের সি আর ডি এর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি? সি আর ডি এর মধ্যে ফসফরাসের আমরা ইলেকট্রন বিন্যাস আগে দেখি। ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1।
এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। আর যদি আমি সালফারেরটা দেখি 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz 3px2 3py1 3pz1। এখন দেখো ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথের পি উপশক্তি স্তর অর্ধপূর্ণ আছে, সালফারের ক্ষেত্রে নাই। অর্ধপূর্ণ থাকলে আমি কি বলেছি, আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তাহলে ফসফরাস আর সালফারের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি হবে? অবশ্যই ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। খুবই ইজি। গ নম্বরটা তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস দেখাবা, কেন আয়নীকরণ শক্তির মানের পার্থক্য হয় এই কারণটা দিবা। তাহলে সি আর ডি এর মধ্যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে? অবশ্যই সি এর আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে। ক্লিয়ার? ঘ নম্বর প্রশ্নে কি বলেছে? আমরা গ নম্বর যেহেতু শেষ মিশিয়ে দিতে পারি। আচ্ছা, ঘ নম্বরে বলেছে AE4 আর BE4 যৌগ দুইটা পানির সাথে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে কিনা যুক্তি সহ লেখো। এখন এ হচ্ছে কার্বন, বি হচ্ছে সিলিকন, ই কি? ই হচ্ছে ক্লোরিন, তাহলে কি আমার CCl4 আর একটা হচ্ছে SiCl4 পানির সাথে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে কিনা? ও আর্দ্র বিশ্লেষিত হয় না। সিলিকন 4টা পানি অণুর সাথে বিক্রিয়া করে SiOH4 প্লাস 4 অণু HCl তৈরি করে। তাহলে একজন আর্দ্র বিশ্লেষিত হয়, একজন আর্দ্র বিশ্লেষিত হয় না। ওইভাবে যেখানে আমি বিক্রিয়া দেখিয়েছিলাম সেইভাবে বড় করে বিক্রিয়াটা দেখাতে হবে নিচে। সিলিকনের ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে তো বিক্রিয়া হচ্ছে না, সুতরাং আমার বিক্রিয়া দেখানো লাগছে না। সিলিকনের ক্ষেত্রে কিন্তু বড় করে বিক্রিয়াটা দেখাতে হবে। আচ্ছা, পরের টপিকে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের মৌলসমূহ। আচ্ছা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আমাদের দ্বিতীয় পর্যায়ে পুরোটা দেওয়া আছে। বলেছে উদ্দীপকের মৌলসমূহের অক্সাইডের অম্ল ক্ষার ধর্মের কিরূপ পরিবর্তন ঘটে। দেখো আমরা একটু আগেই মৌলসমূহের অক্সাইড পড়লাম দ্বিতীয় পর্যায়ে। দেখো প্রশ্নে অলরেডি চলে আসছে। পারবা না? দরকার পড়লে ভিডিওটা একটু আগে নিয়ে গিয়ে তুমি ওইটা আরেকবার দেখো, আরেকবার খাতায় লেখো, আরেকবার প্র্যাকটিস করো, যতবার পারবা প্র্যাকটিস করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন যেটা বলেছে আমাদের, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে মৌলসমূহের আয়নীকরণ শক্তিসমূহ পরিবর্তনের ধারা এবং উদ্দীপকের কোন মৌল ক্ষেত্রে এই ধারার পরিবর্তন ঘটে তা ব্যাখ্যা করো। অর্থাৎ বাম থেকে ডানে মৌলসমূহের আয়নীকরণ শক্তির পার্থক্য বলেছে। লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ছে, বাম থেকে ডানে বাড়ে, কোনো সমস্যা নাই। বেরিলিয়াম থেকে বোরনে কমে, কেন কমে? তুমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু আগে দেখলা, 1s2 2s2। বোরনের ক্ষেত্রে কি? 1s2 2s2 2p1। যেহেতু বেরিলিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ মানে সম্পূর্ণ পূর্ণ আছে এই সুপশক্তি স্তর, সেই কারণে আমার বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মানটা বেড়ে যাচ্ছে। এই যে দেখো বেরিলিয়ামের বেড়ে গেছে 899, বোরনের 800। একটা ব্যতিক্রম গেল। দেন আবার হ্যাঁ এখান থেকে এখানে বাড়ছে, এখান থেকে এখানে বাড়ছে, এখান থেকে এখানে আবার কমে গেছে। আবার কমলো কেন? নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে ব্যতিক্রমটা দেখলাম আমরা 1s2 2s2 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে কি? 1s2 2s2 2p4। তাহলে 2p3 অর্ধপূর্ণ, সেই কারণে তার শক্তি বেশি। অর্ধপূর্ণ থাকায় তার শক্তি যেহেতু বেশি, নাইট্রোজেনের সেই কারণে আয়নীকরণ শক্তির মান বেড়ে যাচ্ছে। অক্সিজেন থেকে ফ্লোরিনে আবার বাড়বে, ফ্লোরিন থেকে নিয়নে সর্বোচ্চ হবে। কারণ কি? আর্গন, আর মানে নিয়ন। নিয়ন কি? একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তিও সর্বোচ্চ, ইলেকট্রন শক্তিও সর্বোচ্চ। কারণ তাকে তো তুমি সহজে চেঞ্জ করতে পারবে না, সে তো সহজে বিক্রিয়া দিবে না। তাহলে আশা করি ঘ নাম্বারটা ক্লিয়ার। আমরা পরের টপিকে যাই। পরের সৃজনশীল আমাদের এখানে আমাদের কি দিয়েছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল এবং তাদের আয়নীকরণ শক্তি দেওয়া আছে। উদ্দীপকের মৌলগুলোর অক্সাইডের অম্লক্ষার ধর্ম, এই যে দেখো তৃতীয় পর্যায়ের অম্লক্ষার ধর্মও এসেছে পরীক্ষাতে, বোর্ড প্রশ্ন কিন্তু এগুলো। আচ্ছা, ঘতে বলেছে পর্যায়ের বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন। এখানে মানগুলো দিয়ে দিয়েছে তোমাদের সুবিধার্থে, অনেক সময় মান দেওয়া থাকে না। মান দেওয়া থাক আর না থাক তোমার ক্ষেত্রে বের করা কোনো ব্যাপার। বাম থেকে ডানে বাড়ছে, এখান থেকে এখানে কমছে, কারণ কি? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2 এস উপশক্তি স্তর পূর্ণ। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখান পর্যন্ত সেম, দেন 3p1, তাহলে একটা p1 বেশি আছে, অর্ধপূর্ণ অপেক্ষা বেশি, মানে পূর্ণ বা অর্ধপূর্ণ অপেক্ষা বেশি আছে।
ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পূর্ণ আছে, তাহলে স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়াম বেশি স্থিতিশীল থাকবে। ম্যাগনেসিয়ামের এই দেখো আয়নীকরণ শক্তির মান বেড়ে গেছে। আচ্ছা, আবার অ্যালুমিনিয়াম থেকে সিলিকনে বাড়বে, সিলিকন থেকে ফসফরাসে খুব বাড়বে, ফসফরাস থেকে সালফারে আবার কমে গেছে। কারণ কি? আবার নাইট্রোজেনের মতো ফসফরাসে আমার 1s2 2s2 2p6 3s2 3p3, যেটা আমার সালফারের ক্ষেত্রে কি এই পুরোটা থাকবে, পুরোটা শেষ হওয়ার পরে থাকবে 3p4। তাহলে একজনের অর্ধপূর্ণ একজনের পূর্ণ, তাহলে একজনের অর্ধপূর্ণ আর একজনের অর্ধপূর্ণ অপেক্ষা বেশি। তো অর্ধপূর্ণ যে তার তো স্থিতিশীলতা বেশি স্বাভাবিকভাবে, সেই কারণে ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে, সালফারে কমে যাচ্ছে। এরপরে আবার ক্লোরিনে বাড়বে বাম থেকে ডানে, আর্গনে সর্বোচ্চ হবে। তাহলে তৃতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ সমস্যা নাই, তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। ঘ নাম্বার টপিক ক্লিয়ার। তাহলে এখানকার গ ঘ আমাদের ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্নে চলে যাই। কি বলেছে উদ্দীপক? এই যে পারমাণবিক সংখ্যা 6 মানে কার্বন, 14 মানে সিলিকন, 15 মানে ফসফরাস, 16 মানে হচ্ছে আমাদের সালফার, আর এটা ক্লোরিন। সি আর ডি এর আয়নীকরণ শক্তির পার্থক্য। সি আর ডি আবার ফসফরাস সালফার, আবার আসছে ফসফরাস সালফার। আর আমাদের ঘ নম্বরে বলেছে Ae4 Be4, মানে এই যে কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড একই আচরণ করে কিনা, মানে আর্দ্র বিশ্লেষিত হয় কিনা। আচ্ছা, আমাদের পরের সৃজনশীল যেটা, সেটাতে বলেছে এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? আচ্ছা, এখানে কি তৃতীয় পর্যায়ের? আচ্ছা, তৃতীয় পর্যায়ের 1 2 3 4 5 6, 6 নাম্বার মৌল কি হবে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এই যে দেখো 1 2 3 4 5 6, এফ এটা ই এটা, এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন বলেছে, মানে ফসফরাস আর সালফার। ক্লিয়ার, আমি একটু আগেই করিয়ে দিয়েছি, ফসফরাস আর সালফারের আয়নীকরণ শক্তি পার্থক্য, সমস্যা হওয়ার কথা না। ঘতে বলেছে উদ্দীপকের রেখাটির CDEFG বিন্দুর ক্রম পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। দেখো সিডি, তারপরে ইতে কমেছে, এফ এ বেড়েছে, জিএইচে আবার কমে গেছে। আয়নীকরণ শক্তি কেন আপ ডাউন হয়, আমরা আয়নীকরণ শক্তি পড়ার সময় সম্পূর্ণটা ব্যাখ্যা দিয়েছি, গত দুটো প্রশ্নেও আমরা ওটাই আলোচনা করলাম। ঘ নাম্বার তোমরা পারবে। আমাদের পরের প্রশ্ন যেটা, এখানে কি বলা হয়েছে? অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? খুবই সুন্দর প্রশ্ন। আচ্ছা, প্রথম ইলেকট্রন আসক্তি আমরা দেখি অক্সিজেন, অক্সিজেনের পরমাণু আগে আমরা দেখি। 1s2 2s2 2p x2 2py1 2pz1। যখন অক্সিজেন একটা ইলেকট্রন ছাড়বে তখন কি 1s2 2s2 2px1 2py1 2pz1। এখানে আমি অরবিটাল দিয়ে না দেখিয়ে ইয়ে দিয়ে দেখাই তোমাদের, সম্পূর্ণ ভেঙে না দেখিয়ে উপশক্তি স্তর দিয়ে দেখাই। 1s2 2s2 2p4, এখন কি 1s2 2s2 2p3, যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অর্ধপূর্ণ হয়েছে, তাহলে কি সে অলরেডি স্টেবল, প্লাস এখানে একটা ইলেকট্রন ওর মধ্যে অলরেডি আছে। ইলেকট্রন আসক্তি মানে কি? তুমি ইলেকট্রন ঢুকাবা, প্রথম ব্যাখ্যা যেটা, তুমি এখানে ইলেকট্রন ঢুকাতে গেলে ও নেগেটিভ, ও তোমাকে বিকর্ষণ করবে, প্রথম। দ্বিতীয়ত, তুমি এখানে অলরেডি স্টেবল কাঠামো পেয়ে গেছো, তুমি এর মধ্যে এখন যদি দাও তাহলে কি নির্গত শক্তি হবে নাকি শক্তি দিতে হবে আরো ইলেকট্রন ঢোকাতে গেলে? তাহলে এই ক্ষেত্রেও তোমার শক্তি দিতে হচ্ছে, এই ক্ষেত্রেও বিকর্ষণের কারণে তোমাকে শক্তি দিতে হচ্ছে। এই দুই কারণে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়ে যায়। ধনাত্মক হচ্ছে মানে তোমাকে শক্তি দিতে হচ্ছে। আচ্ছা, তারপর আমাদের পরের প্রশ্নে বলেছে উদ্দীপকের ই অপেক্ষা ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন? ই অপেক্ষা ডি, ই কি NS2 NP1, 3 N এর মান হচ্ছে 3, 3s2 3p1, মানে আমার অ্যালুমিনিয়াম। আর ডি কি বলেছে? NS2 মানে ম্যাগনেসিয়াম। এখন বলেছে এই দুটার মধ্যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভব বেশি কেন? স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়ামে 3s2 আছে, মানে s অরবিটাল, s উপশক্তি স্তর পূর্ণ, এখানে 3s2 3p1, এটা কি কোনোভাবে পূর্ণ বা অর্ধপূর্ণ? না। তাহলে এ যেহেতু পূর্ণ, তাহলে স্বাভাবিকভাবে তার শক্তি, মানে তার স্থিতিশীলতা বেশি। দেখো, যেহেতু তার স্থিতিশীলতা বেশি, সুতরাং তার আয়নীকরণ বিভব বেশি। আমাদের আজকে শেষ প্রশ্ন,
এখানে কি বলেছে কিউ আর এক্স ওয়াই। আচ্ছা আমরা কিউ আর এক্স ওয়াইটা আগে বের করি। 2 এর এক্স এখানে মানে এটা হচ্ছে ফ্লোরিন, এটা ক্লোরিন, সালফার, ফসফরাস, এক হচ্ছে আমাদের সোডিয়াম। আচ্ছা কিউ আর কিউ এই যে ফসফরাস, সালফার, ফ্লোরিন, ক্লোরিন। আচ্ছা ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। ইলেকট্রন আসক্তি প্রথমত আমি জানি বাম থেকে ডানে কি হয়, ক্রমবৃদ্ধি পায়। উপর থেকে নিচে কি হয়, ক্রমহ্রাস পায়। তাহলে প্রথমত আমার ফ্লোরিন, ক্লোরিন, এখানে সালফার, এখানে ফসফরাস। স্বাভাবিক হিসেবে আমার কি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে হ্রাস পায়। বাম থেকে ডানের হিসেবে আমার এই তিনটার মধ্যে আমি অলরেডি পেয়ে গেছি ক্লোরিন বেশি, সালফার বেশি, সালফার থেকে ফসফরাস কম, ক্লোরিন থেকে সালফার কম, সালফার থেকে ফসফরাস কম। বাম থেকে ডানের সম্পর্কে আমরা এটা খুবই ক্লিয়ার। সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লোরিন এটা হলো। দ্বিতীয়ত ফসফরাস আর সালফারের মধ্যে কি হবে আমাদের আগেই দেখেছি, ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ আছে উপশক্তি স্তর, সালফারের ক্ষেত্রে নাই। সুতরাং এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে, অলরেডি হয়ে গেল একটা ব্যতিক্রম। ক্লোরিন বেশি, তার থেকে সালফার কম, বাট ফসফরাসও কিন্তু বেশি। ফসফরাস বেশি, তারপর সালফার, তারপর ক্লোরিন। এখন ক্লোরিন আর ফসফরাসের মধ্যে কে বেশি হবে? এবার কিন্তু আর আমার অর্ধপূর্ণ পূর্ণ আসবে না। ক্লোরিনের ক্ষেত্রে আমার প্রায় হচ্ছে ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ। এখন এই কারণে ফসফরাস আমার এই জায়গায় ক্লোরিনের ঠিক পরপর বসবে। তাহলে এখানে আমার প্রথম ক্রমটা পেয়ে গেলাম এই ইলেকট্রন আসক্তির ক্রম। আচ্ছা এখনো আমার কিন্তু ফ্লোরিন বাকি আছে। স্বাভাবিক হিসেবে কি উপর থেকে নিচে যেহেতু কমে, ফসফরাস থেকে ক্লোরিনের কি হওয়ার কথা, কম হওয়ার কথা। কিন্তু আমরা ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমের মধ্যেই পড়েছি। ফসফরাসের ক্ষেত্রে কি ইলেকট্রন ঘনত্ব, ফ্লোরিনের ক্ষেত্রে কি ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন ঘনত্ব যেহেতু বেশি সেই কারণে তার ইলেকট্রন আসক্তি কম ক্লোরিনের তুলনায়। এই ব্যাখ্যা অনুসারে আমার ক্লোরিন কিন্তু ফসফরাসের চেয়েও আগে চলে যাবে, মানে ফ্লোরিনের চেয়েও আগে চলে যাবে। আচ্ছা ফ্লোরিনের থেকেও ক্লোরিন বেশি, এদিকে আমার সালফার ফসফরাসের থেকেও বেশি। এখন আমার জাস্ট এই জিনিসটাকে ক্রমে সাজানো লাগবে। তুমি ব্যাখ্যাগুলা দিবা, দেন ফাইনালি গিয়ে তুমি ক্রমে সাজাবা। সালফারের থেকে ফসফরাস বেশি, তার থেকে ফ্লোরিনের বেশি, তার থেকে আমার ক্লোরিনের বেশি। সালফার থেকে ফসফরাস বেশি, ফসফরাস থেকে ফ্লোরিন কেন বেশি? কারণ ফ্লোরিন তার উপরে আছে, উপরে শক্তি স্তরে থাকার কারণে তার স্বাভাবিকভাবেই ফসফরাসের থেকে বেশি হবে। ফসফরাসের থেকে ফ্লোরিনের বেশি, কিন্তু ক্লোরিনেরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিন হবে না এই কারণে যে ইলেকট্রন ঘনত্ব ক্লোরিনের ক্ষেত্রে ফসফরাসের থেকে ফ্লোরিনের থেকে কম। ফ্লোরিনের থেকে কম হওয়ার কারণে আমাদের ক্রমটা হবে এরকম। আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমার এক ক নাম্বার গেল। ঘতে বলেছে পি কিউ এবং আর এর অক্সাইড যৌগের প্রকৃতি। পি এর অক্সাইড মানে সালফার ট্রাই অক্সাইড, সরি পি এর অক্সাইড মানে সোডিয়াম, সোডিয়ামের অক্সাইড Na2O, কিউ এর অক্সাইড মানে P2O5, সালফারের অক্সাইড মানে SO3। তিনটার যৌগের প্রকৃতি তুমি বিশ্লেষণ করতে পারবা না? অবশ্যই পারবা। সোডিয়াম হচ্ছে আমার তীব্র ক্ষার, কারণ সে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ফসফরাস আমার দুর্বল অ্যাসিড, ফসফরিক অ্যাসিড তৈরি করে। সালফার আমার তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে এটা তীব্র অম্লধর্মী, দুর্বল অম্লধর্মী, তীব্র ক্ষারধর্মী। ক্লিয়ার? এবং এটার মাধ্যমে আমাদের আজকের প্রথম সিকিউ সাজেশন ক্লাসটা শেষ হচ্ছে। আশা করি এখানকার কোনো টপিকেই তোমাদের সমস্যা থাকার কথা না। তোমরা জাস্ট প্রতিটা কনসেপ্ট বারবার করে ধীরে ধীরে দেখে বইয়ের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, এবং আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না। যদি তবুও ফার্দার সমস্যা থাকে অবশ্যই পেজে নক দিতে কোনো ধরনের হেজিটেশন করবে না। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তোমরা পেজে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।